আমি অভিক রয়েছি সঙ্গে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকে ফের বাংলায় শুরু হতে চলেছে রাহুলের ন্যায় যাত্রা। বিগত দুদিনের বিরতি কাটিয়ে আজ জলপাইগুড়ি থেকে ফের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা তা শুরু হবে। দুপুর বেলা থেকেই তার এই ন্যায় যাত্রা শুরু হবে এবং এই ন্যায় যাত্রা তার সফর সঙ্গী একমাত্র বাংলা চ্যানেল কলকাতা টিভি। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা প্রত্যেক মুহূর্তে এই যে ন্যায় যাত্রা চলছে তার আপডেট আপনাদের সামনে তুলে ধরছে। আমরা আবারও এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুচন্দ্রিমা, বিগত দুদিনের বিরতি কাটিয়ে আজ জলপাইগুড়ি থেকে ফের রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরু হতে চলেছে। এই মুহূর্তে কোথায় রয়েছে, প্রস্তুতি পর্ব কি ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে? আমি এখন দাঁড়িয়ে রয়েছে জলপাইগুড়িতে, জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়। এখানে দুপুর 2টোর সময় রাহুল গান্ধী পদযাত্রা শুরু করবেন 1.5 কিলোমিটার এবং তারপর থেকে তিনি নিজের বাসে সেখানে পৌঁছে যাবেন শিলিগুড়িতে, শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে। সেখান থেকে আবারও পদযাত্রা রয়েছে, তাই আজকে তার সফর শুরু হচ্ছে। তিনি দিল্লি থেকে আজই সকালে এসে উপস্থিত হয়েছেন। 25 তারিখে কোচবিহারে থেমেছিল যে যাত্রা, মাঝখানে দুদিনের বিরতির পর জলপাইগুড়ি থেকে বা শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরের দিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা এগিয়ে যাচ্ছে। অভিক, আমি যেটা মনে করাতে চাইবো, আজকে 15তম দিন ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে শুরু হয়েছে, উত্তর পূর্ব ভারত শেষ করে 11 দিনে বাংলায় প্রবেশ করেছে। 15তম দিনে অফিসিয়ালি যদি বলা যেতে পারে আজকে বাংলায় অফিসিয়ালি যাত্রার সূচনা হচ্ছে এবং আজকের এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রসঙ্গে কথা বলা নয়, জাতীয় রাজনীতিতে এতটাই 180 ডিগ্রি একটা টার্ন হয়ে গিয়েছে বিহারের রাজনীতিকে কেন্দ্র করে এবং বাংলায় প্রবেশের আগে বাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তার দল তৃণমূল কংগ্রেস একলা চলো নীতিতেই থাকছে, কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্কে যাচ্ছে না। তারপর কিন্তু রাহুল গান্ধী বাংলায় প্রবেশ করে বক্সিরহাটে বলেছিলেন যে বাংলা থেকে ইন্ডিয়া জোট একসঙ্গে লড়াই করবে, কিন্তু বলেছিলেন তো ঠিকই, কতটা সেই জোট থাকলো এটা কিন্তু কংগ্রেস নেতৃত্বের কাছে আজকের পর থেকে মূল প্রশ্ন থাকবে। ভারত জোড়ো ন্যায় যাত্রা যতই কংগ্রেস নেতৃত্ব বলুক যে এটা রাজনৈতিক একটা যাত্রা, এখানের সঙ্গে ভোটের কোনো লড়াইয়ের প্রসঙ্গ নেই, অর্থাৎ এটা মানুষের সঙ্গে জনসংযোগ যাত্রা, মানুষকে ন্যায় বিচার দেওয়ার যাত্রা এবং সংবিধান গণতন্ত্রকে বাঁচানোর যাত্রা। এটা একটা রাজনৈতিক দলের কৌশল বা রাজনৈতিক দলের পরিকল্পনা অনুযায়ী সেই যাত্রার সংযোগ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। কিন্তু এর সঙ্গে সংসদীয় গণতন্ত্র অর্থাৎ ভোটের সম্পর্ককে কংগ্রেস নেতৃত্ব যুক্ত করতে চায়নি। কিন্তু আজকের এই দিনটা ভারতীয় রাজনীতিতে যেমন গুরুত্বপূর্ণ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসছেন আজকের দিনে, বিহারের সরকার ভেঙে গেল, নীতিশ কুমার আবারও যাকে আয়ারাম গয়ারাম বলে কংগ্রেস সভাপতি তিনি কটাক্ষ করছেন, তারা বলছেন যে তারা জানতেন নীতিশ কুমার যে তিনি এই জোট থেকে বেরিয়ে আসবেন এবং ইন্ডিয়া জোটের সেই সর্বোপরি যেখান থেকে আলোচনা শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে যেদিন প্রথম বৈঠক হয় তিনি লালু প্রসাদ যাদবের সঙ্গে আলাদা করে দেখা করতে গিয়েছিলেন তার বাড়িতে, সেই সুসম্পর্কের ছবি সবকিছুই আমরা জানি। তাই পুরনো স্মৃতিগুলো আজকের এই দিনে বিশেষ করে মনে পড়ছে যে যখন বাংলায় প্রবেশ করলো শরিকরা কোথায়, তৃণমূল কংগ্রেস এখানে নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া বিহারের দিকে যখন যাবে তারা সঙ্গে নেই। তাই কংগ্রেস নেতৃত্ব কতটা মজবুত এবং কতটা শক্তিশালী বাংলায় জনসমর্থনের দিক থেকে তারা কতটা মানুষকে পাশে পাচ্ছেন, এটা যেমন একটা দেখার বিষয়। সুচন্দ্রিমা, এখানেই তোমাকে জিজ্ঞাসা করব, তুমি যেমনটা বলছিলে যে এই যে ন্যায় যাত্রা তাতে তেমন কোন শরিক দলকে দেখা যাচ্ছে না এবং তৃণমূল কংগ্রেস তাদেরকেও তো এই মুহূর্তে আমন্ত্রণ জানানো হয়েছে। জয়রাম রমেশ তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি যদি এই ন্যায় যাত্রায় সামিল হন তাহলে তারা ভীষণ খুশি হবেন। সেক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে কেউ কি এই যে ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আজ থেকে, তাতে কি কেউ সামিল হবেন? এখনো পর্যন্ত কোনো খবর? এখনো পর্যন্ত কোনো খবর নেই এবং এখনো পর্যন্ত কোনো খবর নেই এটাই তো খবর যে জলপাইগুড়িতে অপেক্ষা করছে যে কংগ্রেস নেতৃত্ব তারা যাত্রা শুরু করতে চলেছেন, কিন্তু এখানে পুলিশি ব্যারিকেড থাকছে, পুলিশি নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে এবং খোদ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলছেন যে সুরক্ষা ব্যবস্থা যাতে কঠোর থাকে। যেমনটা এখান থেকেই যেই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির দিকে যেখানে যাত্রা যাবে, এখানে গাড়ি যাওয়ার বা পদযাত্রা
করার পারমিশন রয়েছে, কিন্তু শিলিগুড়িতে যে জনসভা করার কথা রাহুল গান্ধীর, সেখানে জনসভার পারমিশন কিন্তু এখনো আসেনি। তাই কোথাও এটাই তো স্পষ্ট বার্তা যে সমর্থন কতটা রয়েছে, সেটা মৌখিক হোক কিন্তু কাজে অর্থাৎ অ্যাকশনে সেটার প্রতিফলন কতটা হচ্ছে, এখানেই তো কংগ্রেস নেতৃত্বর কাছে একটা স্পষ্ট বার্তা চলে যাচ্ছে যে যারা আসন ভাগাভাগি নিয়ে এত পর্যন্ত টালবাহানা দিয়েছে। 19শে ডিসেম্বর দিল্লিতে লাস্ট বৈঠক হওয়ার পর ইন্ডিয়া জোটের এখনো পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কোনো ফয়সলা হয়নি, একে একে শরিকরা বিচ্ছিন্ন হচ্ছে। তাই কংগ্রেস নেতৃত্বের কাছে আজকের পর থেকে জানি না রাহুল গান্ধী জনসভায় কোন বিষয় দিয়ে শুরু করবেন, বাংলার বিষয় বলবেন নাকি জোটের বিষয় বলবেন নাকি তার আগামী এই যাত্রার রূপরেখা তিনি স্পষ্ট করবেন বাংলার মানুষের কাছে। কিন্তু যাই বলুক না কেন কংগ্রেস নেতৃত্বের ঘাড়ে কিন্তু এবার এই দোষ চাপতে শুরু করবেই অন্তত বাংলায় এই যাত্রা শুরুর পর থেকে, যে জোটের দিকে এত টালবাহানা, জোটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এত উদাসীনতা, কংগ্রেসকেই কি তার একটা বড় ফল ভোগ করতে হবে? কারণ আঞ্চলিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে এখানে বিজেপি বিরোধিতায় নিজেদেরকে প্রমাণ করার জায়গা আর নেই, তারা সেই জায়গায় প্রমাণ করেছে। এখানে কংগ্রেস শক্তিশালী না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস শক্তিশালী, এটা কোনো দ্বন্দ্বের বিষয়ই নয়। এবং যেখানে বিহারেও প্রবেশ করবে এই বাংলারই কিছু অংশ থেকে, যখন বাংলার মধ্যে দিয়ে মালদা যাওয়া পর্যন্ত বিহারের কিছু অংশ প্রবেশ করবে, আবার বাংলার পর আবার বিহারের কিছু অংশ প্রবেশ করবে, মোট 3বার বিহারের অংশের মধ্যে দিয়ে যখন যাত্রা যাবে, তখন সেই কংগ্রেস নেতৃত্ব কি বলবে, নিজেদের অবস্থান কি স্পষ্ট করবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুচন্দ্রিমা, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, জাতীয় রাজনীতির প্রেক্ষাপট হোক কিংবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে ইন্ডিয়া জোট, সেক্ষেত্রে প্রত্যেকের মধ্যে এই যে ফাটল ধরেছে এবং সেই ফাটল কি এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও খুব দ্রুতই তার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে, তা কি কোনোভাবে আর মেরামত করা সম্ভব? এই যে ফাটলগুলো ধরছে কি কারণে? দেখো, এটা তো সময়ের ব্যাপার, মানে রাজনীতিতে 24 ঘন্টাতেও অনেক কিছু হয়ে যেতে পারে। সেখানে 180 ডিগ্রি টার্ন কেন, সেখানে এর থেকেও বেশি আয়ারাম গয়ারাম নামই তো হয়েছে। এবং এই হাওয়া মোরগদের স্থিতি আজকে দেশের মানুষ বুঝতে পারছেন, এমনটা এবার রাজনৈতিক নেতৃত্ব তারাও উপলব্ধি করতে শুরু করেছেন। তাই এই বিষয়টা অনেকটা রাজনৈতিক বিশেষজ্ঞদের দিকেই ছেড়ে দেওয়া ভালো। আমরা যে মাটিতে দাঁড়িয়ে রয়েছে সেই মাটির কতটা শক্ত কতটা নরম আমরা বরং সেই বিচারই করতে পারি। কিন্তু রাজনীতিতে যেমন পার্মানেন্ট কেউ বন্ধু হয় না, কেউ পার্মানেন্ট শত্রুও হয় না। অন্তত বিহার এটা প্রমাণ করেছে এবং সেখানে আজকে এত বড় একটা পরিবর্তন, মুখ্যমন্ত্রী পদ থেকে দুপুরবেলা যিনি ইস্তফা দিচ্ছেন, আবার বিকেলে মুখ্যমন্ত্রী পদেই তিনি শপথ গ্রহণ করতে চলেছেন। শুধুমাত্র দলের আঙ্গিক পরিবর্তন হয়েছে, কৌশল পরিবর্তন হয়েছে, কিন্তু এই মানুষ যারা জনপ্রতিনিধি, যারা মানুষের ভোটে নির্বাচিত হচ্ছে, সেই মানুষের বিশ্বাসযোগ্যতা নিয়ে এই রাজনৈতিক দলগুলো কতটা ভাবে কি না ভাবে, সেটা কিন্তু সত্যি একটা ভাবার বিষয়। এবং এই ভাবনাটা কারা ভাবছে? যারা কংগ্রেস নেতৃত্ব বলছে যে না, এটা সংসদীয় গণতন্ত্রে কোনো ভোটের লড়াইয়ের জন্য এই যাত্রা নয়, এটা জনসংযোগ তৈরি করার লড়াই। যদি বেশ জনসংযোগ তৈরি করারই লড়াই হয়, তাহলে মানুষের এই ভাবনা, এটাও তো অন্যায়, এটাও তো একটা ন্যায় পাওয়ার সুযোগ মানুষকে দেওয়া উচিত, যে যারা ভোট দিয়ে মসনদে বসায় যে প্রতিনিধিদের, যে যারা সরকার তৈরি করে, যারা মন্ত্রী সভা তৈরি করে, কিন্তু মুহূর্তের মধ্যেই দল বদলে সেই এমএলএ হোক, সেই মন্ত্রী গোষ্ঠী হোক, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, তাদেরকে বরখাস্ত করা হয় এবং সেই মানুষের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি যারা মুহূর্তের মধ্যে দল বদলে তারা সরকার বদলে দেয়। এটা তাহলে গণতন্ত্রের কোন পরিণাম, যেখানে মানুষ দ্বারা নির্বাচিত, ভোটে নির্বাচিত সরকার সেখানে নিজেদের ফয়সলায়, নিজেদের কিছু রাজনৈতিক কৌশলে সেখানে সরকার বদলে দিচ্ছে। তাই বিগত 10 বছরে এই ছবি প্রথম নয় এবং এই ছবি শেষও নয়, এটাও কিন্তু বলতেই হয়। তাই আগামী সময় কোন দিকে এই অভিমুখ বদলায়, যাত্রার অভিমুখ বদলায় নাকি কৌশলের অভিমুখ বদলায়, সেটা তো অবশ্যই দেখার বিষয়। একেবারেই সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আজকে রাহুল গান্ধীর এই যে ন্যায়যাত্রা তা শুরু হতে চলেছে জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে, অবশ্যই সেদিকেও তো আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে জাতীয় রাজনীতির দিকেও যদি নজর রাখা যায়, বিহারের ক্ষেত্রে যে পালাবদল আমরা দেখলাম, যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ কুমার, যদিও মহাগঠবন্ধন জোট তিনি ভেঙে দিয়েছেন, সেখান থেকে সরে এসেছেন। তারপর আজ বিকেল 4টে নাগাদ এনডিএ জোটের হয়ে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার কথা রয়েছে তার, এবং বিজেপি বিধায়করা আজ
বিকেল নাগাদ নীতিশ কুমারের বাসভবনে যাবেন, সেখানে গিয়ে তাকে সমর্থন জানাবেন। আমরা এই নিয়েই কথা বলবো। নিউজরুম থেকে আমাদের আরেক সহকর্মী অঙ্কুর রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কুরদা, এই মুহূর্তে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিহারের যে এই রাজনীতির যে পালাবদল আমরা দেখছি তা কতটা তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই লোকসভা নির্বাচন এবং এক্ষেত্রে আজকেও যখন ইস্তফাপত্র জমা দিতে যান নীতিশ কুমার, তার আগে আমরা দেখলাম যে এই যে ইন্ডিয়া জোট, কার্যত সেই ইন্ডিয়া জোটে নিজের অবস্থান নিয়ে কোথাও গিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। সবকিছুর দায় কোথাও গিয়ে কংগ্রেসের উপর পড়বে না তো? কংগ্রেসের উপর তো নীতিশ কুমার এই দায়টা ঠেলার চেষ্টা করবে এবং সেটার দিক থেকে অবশ্যই ভারতীয় জনতা পার্টি সেই কটাক্ষ ছুড়ে তার প্রধান প্রতিপক্ষ দেশে জুড়ে সবচেয়ে বেশি সংখ্যক আসনে যার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, বিজেপির, সেই কংগ্রেসকে তারা সবসময় চেষ্টা করবে এই ধরনের অভিযোগ দেওয়া এবং তাদেরকে ছোট করে দেখানোর, এই কটাক্ষটা তৈরি করে এই ইন্ডিয়া জোট ভেঙে যাওয়ার প্রধান ভাগিদার হিসেবে কংগ্রেসকে চিহ্নিত করার চেষ্টা করবেই এনডিএর পক্ষ থেকে বিজেপি এবং জেডিইউ এর পক্ষ থেকে নীতিশ কুমার। কিন্তু মূল বিষয়টা হচ্ছে গিয়ে এই যদি আমরা এই নীতিশ কুমারের ইতিহাসটা দেখি, এটা কিন্তু খুব একটা মানে দারুণ ভালো ইতিহাস। তিনি সবসময় খুব ভালো বন্ধুত্বের পরিচয় দিয়েছেন বা রাজনৈতিক শরিক হিসেবে তার ইতিহাস যে খুব ভালো তেমন কিন্তু নয়। 2014 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ঘোষণা হয়েছিল তখন তিনি সেই এনডিএর গাঠবন্ধন থেকে বেরিয়ে চলে এসেছিলেন। 2015 সালে যখন নির্বাচন হয় তখন তিনি তারপর এই আরজেডির সঙ্গে মহাগঠবন্ধন করে বিহারের সরকার গড়েন। কিন্তু 2017 সালে এই নীতিশ কুমার আবার সেই আরজেডির সঙ্গে সেই জোট ভেঙে বেরিয়ে চলে যান। 2019 সাল থেকেই তার সঙ্গে আবার সম্পর্ক, 2017 সালের পর থেকে সম্পর্ক ভালো হয় বিজেপির। 2019 সালে লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গ দেন। 2020তেই আবার তিনি এই মহাগঠবন্ধনের সঙ্গে যুক্ত হন। 2022-এ আবার তিনি মহাগঠবন্ধনের সঙ্গে যুক্ত হন, অর্থাৎ 2020-তে তিনি বিজেপির সঙ্গে জিতলেন, মুখ্যমন্ত্রী হলেন। আবার 2022-এ তিনি চলে এলেন এই গঠবন্ধনের সঙ্গে, আরজেডির সঙ্গে। আবার এই 2024-এর একেবারে গোড়ায় আবার তার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ফলে এই ধরনের লোকজনের বিশ্বাসযোগ্যতা কতটুকু রাজনৈতিক মহল তা নিয়ে হয়তো নিশ্চিন্ত থাকতে পারে যে তাদের বিশ্বাসযোগ্যতা আসলে কতটা তা নিয়ে জিজ্ঞাসা চিহ্ন বসে। কিন্তু আমজনতার কাছে কিন্তু আমরা বারংবারই দেখেছি এই নীতিশ কুমারের একটা গ্রহণযোগ্যতা থেকে গিয়েছে, কিন্তু এতবার দলবদল বা পরিবর্তনের পর তার গ্রহণযোগ্যতা তার কর্মী সমাজের মধ্যে, যেখানে নীতিশ কুমারের প্রধান ভোটের ভিত্তি, সেই জনভিত্তি কতটা আগামী দিনে থাকবে, এই লোকসভা নির্বাচনে থাকবে, তা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে নীতিশ কুমার এই কথাগুলো বলবেন আর ইন্ডিয়ার যে সমস্ত শরিকরা তার বিরুদ্ধে রয়েছে তারা চুপ করে বসে থাকবেন, তারা নীতিশ কুমারের এই মুখোশটা খুলে ফেলার চেষ্টা করবেন না এমনটা তো নয়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলে দিয়েছেন যে নীতিশ কুমার যদি ইন্ডিয়া জোট থেকে বেরিয়েও যান তাহলে আখেরে ভালোই হবে জোটের। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা এর আগেই বলে রেখেছেন, অর্থাৎ তিনি কিন্তু এর আগেই ফ্ল্যাগটা তুলে দিয়েছেন। বাকিরা এবার সেই ফ্ল্যাগটা নিয়েই নীতিশ কুমারকে আক্রমণের পথে নামবেন, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকা প্রয়োজন নেই বলেই আমার এই মুহূর্তে মনে হচ্ছে। আর যদি আমরা সংখ্যার বিচারটা দেখি, নীতিশ কুমারের এই মুহূর্তে বিধায়ক রয়েছেন 45। আর বিহার বিধানসভার ক্ষেত্রে আমাদের রাজ্যে যেমন একটা লোকসভায় 7টি আসন, ঠিক 7টি বিধানসভা আসন, বিহারে সেটা 6টার কিছু বেশি, মানে 6টার মতো যদি ধরা যায় তাহলে 7টি আসন সেই অর্থে এই নীতিশ কুমারের হাতে রয়েছে। কিন্তু 7টি আসনও কিন্তু আদতে এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি আবার বিজেপির হাত ধরার ফলে আদৌ কতটা থাকতে পারবে তা নিয়ে কিন্তু সন্দেহ আছে। যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন একসাথে ইন্ডিয়া জোট হয়ে লড়লেও আমরা খুব বেশি হলে 5 থেকে 7টি আসন পেতে পারি। সেক্ষেত্রে উনি চলে গেলে, নীতিশ কুমার চলে গেলে এমন কিছু ফারাক হবে না। ফলে সেই জায়গা থেকে আরজেডি এবং কংগ্রেস যদি নিজেদের মধ্যে সঠিক সাংগঠনিক একটা ভিত্তি করে যদি সেখানে লড়ে তাহলে খুব সমস্যা হবে না বলেই প্রাথমিকভাবে মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বিহার রাজনীতিতে অবশ্য পরিষদীয় দল গঠনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। একদিকে যেমন আজ সকালেই নীতিশ কুমার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে পরিষদীয় দলনেতা হিসেবে বিজেপির পক্ষ থেকে সম্রাট চৌধুরী তার নাম ঘোষণা করা হয়েছে, যিনি বিজেপির দায়িত্বেও বিহার রাজ্যে। অন্যদিকে পাশাপাশি উপদলনেতা হিসেবে, পরিষদীয় উপদলনেতা হিসেবে নাম ঘোষণা হয়েছে বিজয় সিনহা।
বিহার। ফলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার জোট গড়ে আর সরকার গঠন আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। একেবারে কিন্তু কিছুক্ষণের সেই- অপেক্ষা। অঙ্কুরদা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই নিয়েই জয়রাম রমেশ তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর, নীতিশ কুমারের এই ইস্তফার পর জয়রাম রমেশ এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। আমরা শোনাবো আপনাদেরকে জয়রাম রমেশ তার যে প্রতিক্রিয়া। আজ নীতিশ কুমার তিনি যখন ইস্তফা দিয়েছেন এবং এই ইস্তফা প্রসঙ্গেই জয়রাম রমেশ তিনি কি বলেছেন শোনাবো। मुख्यमंत्री नीतीश कुमार जी ने इस्तीफा दिया है, उसमें कोई आश्चर्य की बात नहीं है, क्योंकि नीतीश कुमार जी एक बड़े अनुभवी राजनीतिक व्यक्ति हैं। कई साल वो मुख्यमंत्री रह चुके हैं, केंद्र में मंत्री रह चुके हैं, पर वो बार बार अपना राजनीतिक रंग बदलते रहते हैं और राजनीतिक रंग बदलने में वो गिरगिटों का अच्छा मुकाबला देते हैं, वो कड़ी टक्कर देते हैं गिरगिटों का। मैं कहना चाहता हूं कि बिहार की जनता उनको और जो उनको नचा रहे हैं दिल्ली में बैठकर, उनको भी सही जवाब देगी।